দিন দিন ইফাদের ওরকম নির্দয় আচরণ কষ্ট দিয়েছিল, মানসিকভাবে দুর্বল করে দিচ্ছিল ঋতুকে। তবুও যোগাযোগ রক্ষার জন্য নানান বাহানায় ওকে ফোন দিতেই লাগলো। ইফাত ব্যস্ততা দেখিয়ে প্রথম প্রথম কথা বলতো না, কিন্তু বেশি দিন এড়িয়েও যেতে পারলো না। ও যখন শান্ত স্বরে ঋতু এই সমস্ত আচরণের পেছনে কারণ কি জানতে চাইতো, ঋতু সেই সময়টুকুতে কিছুই বলতে পারতো না, আমতা আমতা করতো। অদ্ভুত এক লজ্জা, আড়ষ্টতার সংকোচ সব একসাথে ভর করে ওকে চুপ করিয়ে দিত। নিজের এরকম আচরণে নিজের প্রতি রাগ হলেও মুখ ফুটে দুটো ভালোবাসার কথা বলতে ওর বাধ্য। ওদিকে ইফাত ওর সব কথা মনোযোগ দিয়ে শুনত, আশা নিয়ে থাকতো, কিন্তু বিশেষ কিছুই বলতো না ঋতু, যার জন্য ইফাত এক পর্যায়ে আগের মতো যোগাযোগ কমিয়ে দিল। কত আর আশা নিয়ে থাকবে সে? এভাবে সত্যি কোনো সম্পর্ক বয়ে বেড়ানো যায়? ঋতু কি একটুও বোঝে না ও কি না জানিয়ে বিয়ে করার শাস্তি দিচ্ছে ইফাতকে? ইফাতকে না বলতে পারলেও ঋতু শেষ পর্যন্ত যার কাছে নিজের আবেগ অনুভূতি লুকাতে পারল না, সে হলো নাজিয়া ইসলাম। শাশুড়িকে জড়িয়ে ধরে একদিন খুব কাঁদল। নাজিয়া ইসলাম পুত্রবধূর করুণ অবস্থা দেখে এবার নিজের ছেলেকে ফোন করে কঠোর গলায় জানিয়ে দিলেন, অনেক হয়েছে, এবার যাতে ও ঋতুর সাথে সব ঠিকঠাক করে নেয়। ইফাত বরাবরই মা বাবার বাধা ছেলে, ওদের কথা মেনে চলার চেষ্টা করে, কিন্তু এবার ঋতুর পক্ষ নিয়ে মায়ের কথা বলাটা পছন্দ হলো না ওর। ঋতুর উপর রাগ হলো, মাকে দিয়ে বলাছে, ও কেন নিজের মুখে বলতে পারলো না? এই রাগে পেয়ে বসলো ওকে। আর ভাইয়ের এমন কঠিন আচরণে একটি প্রচণ্ড খেপল। ঋতুকে শাসন করলো, সব ভুলে নিজের পড়াশোনায় মনোযোগ দিতে বলল ঋতুকে। পরীক্ষা এগিয়ে আসার উপায় অন্তর না পেয়ে ঋতু তাই করল। ম্যাথের সাবজেক্টগুলোতে জোর দিল, নিজের সর্বোচ্চটা দিয়ে পরীক্ষায় বসল। অদ্ভুতভাবে ঋতু খেয়াল করলো ডিপ্রেশনে ভুগে পড়ার কারণে ওর এবারের প্রস্তুতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এসএসসি পাশ করলেও মোটামুটি বেশ ভালো একটা রেজাল্ট নিয়ে, তাতে কিছুটা আত্মবিশ্বাস বাড়লো ওর। এরপর বোটানি নিয়ে ভার্সিটিতে ভর্তি হলো, কিন্তু কিছুতেই নিজের মনের অনুভূতির কথা ইফাতকে ঋতু বলতে পারল না। নাজিয়া ইসলাম বুঝে পান না কি করে দুজনের মিল করবেন। ছেলে মেয়ে দুটোর প্রতি তিনি স্নেহবোধ করেন, ছেলের অভিমান বোঝেন, ঋতুর কষ্টও বোঝেন। মেয়েটা এতগুলো দিন কত কাকুতি মিনতি করেছে, নিজের ভুলগুলোর জন্য ইফাদের কাছে মাপ চেয়েছে, কিন্তু নিজেও কম বোঝাননি ছেলেকে। এরপরও যখন ছেলের মন করল না, তখন তারই বা কী করার? শেষ পর্যন্ত ছেলে বৌমার সম্পর্কের এই জটিল খবর এবার রাউফ সাহেবের কানে গেল। তিনি তো অবাক, তার আড়ালে এসব চলছে আর তিনি টেরই পেলেন না। ভীষণ চটে গেলেন রৌফ সাহেব। তিনি সরাসরি ফোন করে ছেলেকে জিজ্ঞেস করলেন, এটা বিয়ে নাকি ছেলে খেলা? বিয়ে। স্বামী স্ত্রী সম্পর্ক কেমন হয় সেটা কি হাত ধরে বুঝিয়ে দিতে হবে? তুই কি বিচ্ছেদ চাস? ইফাদের গলার স্বর ভারী হলো। ভাবলে কি করে? রৌফ সাহেব রাগী গলায় জিজ্ঞেস করলেন, তাহলে বৌমার সাথে যোগাযোগ করছিস না কেন? এত অধপতন হয়েছে তোর, এত নিচে নেমে গেছিস? ওই দেশে কি কারোর সাথে জড়িয়ে পড়েছিস নাকি? একটা কথা মাথায় রাখবি, তুই নিজে কিন্তু বৌমাকে পছন্দ করে এনেছিলি। ইফাত এবার মনক্ষুণ্ণ হল। মা, আর তোমারও মতামত ছিল। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি চরিত্রহীন নই বাবা। তাহলে কি বৌমাকে রেখে বিদেশি পড়ে থাকবি? মেয়েটাকে কষ্ট দিবি? ভাবিনি। কি চাস তুই? ইফাত ম্লান মুখে বলল, বউয়ের ভালোবাসা। রৌফ সাহেব থতমত খেলেন ছেলের কথা শুনে। ছেলের সঙ্গে ভালো সম্পর্ক থাকলেও এতটা ফ্রি সম্পর্ক নয় তাদের। আর ইফাত সবসময় স্বল্পভাষী। সে ছেলে আজ তার মুখের উপর এই সমস্ত কথাবার্তা বলছে, লজ্জা শরম বিকিয়ে দিয়েছে নাকি? রৌফ সাহেব ধমকে উঠলেন, তুই লজ্জা করে না বাপকে এই কথা বলিস? আগে করতো, এখন না। এখন আমি নিজেই সিদ্ধান্তহীনতায় ভুগছি। তুমি যদি ছেলে আর ছেলের বউয়ের সম্পর্ক নিয়ে বিচার বসাতে আসো, তাহলে আমার তো সমস্যাটা জানানো উচিত, তাই না? কি সমস্যা? আমার প্রতি আমার বউয়ের ভালোবাসা নেই। থাকলে ও নিজে আমাকে ফোন করে আমি কি চাই তা জানতে চাইতো, কিন্তু না, ও শুধু মায়ের কান্নাকাটি দেখে। আমার ভাই বোনরা আমাকে মিস করে সেটা দেখে, ওদের জন্য আমাকে দেশে ফিরতে বলে। বলো, এই অবিচার কি ঠিক? তাহলে তুই বলে দিলেই হয়। ইফাত দৃঢ় কণ্ঠে বলল। আমি আর ওর কাছে ছোট হব না বাবা। রৌফ সাহেব চটে গেলেন। তাহলে কি এভাবেই চলতে থাকবি সব কিছু? বৌমার বাবাকে কি জবাব দেবো আমি?
আত্মীয় স্বজনরা শুনলে কি বলবে? এসব শিক্ষা দিয়েছি তোকে। শ্বশুর মশাইকে যা বলার তা আমি বলবো, আর আত্মীয়দের শোনাই বা কি যায় আসে। সমাজে বসবাস করি আমরা, ভুলে যাস না। আই ডোন্ট কেয়ার। রূপ সাহেব প্রচণ্ড রেগে গেলেন। তার হাত ধরে বেড়ে ওঠা ছেলেটা তার মুখের উপর বলছে আই ডোন্ট কেয়ার। এত বড় সাহস! তিনি ঠিক করলেন ছেলের এই তেড়ামো আচরণ কিছুতেই মেনে নেবেন না। বিয়ে কি ছেলে খেলা নাকি? ইচ্ছে হলো করলাম, এরপর আর সম্পর্ক রাখলাম না। এসব অন্যায় তো তার বাড়িতে চলতে পারে না। লোকে শুনলে কি বলবে? ছিছি ছাড়া আর কিছুই না। মুখ দেখানোর উপায় থাকবে না। যখন পাড়া প্রতিবেশীরা শুনবে তাদের গুণধর পুত্র বিদেশ গিয়ে বউয়ের সাথে সম্পর্ক রাখে না। রূপ সাহেব ঋতুকে সাফ সাফ জানিয়ে দিল এমন কুলাঙ্গার ছেলের জন্য যাতে ঋতু আর আবেগ খরচ না করে, যাতে আর ছোট না হয়। এবার ওকে পড়াশোনা আর ক্যারিয়ারে মনোযোগ দেওয়া উচিত। ঋতু চোখের জল মুছে এক বুক কষ্ট নিয়ে শ্বশুরের কথা মেনে নিল। এরপর রৌফ সাহেব এটাও জানতে পারলেন ইফাত ঋতুর সাথে দূরত্ব বজায় রাখলেও নাজিয়া তোফ রুফিদের কাছ থেকে ফোন দিয়ে নিয়মিত খোঁজ খবর রাখে। মাস শেষে বইয়ের হাত খরচ বাবদ মোটা অঙ্কের টাকা পাঠিয়ে দেয়। তবে বইয়ের সমস্ত দায়িত্ব পালন করছে, তাতে কি? যেখানে স্ত্রীর প্রতি মূল দায়িত্বটুকুই পালন করছে না, সেখানে টাকা পয়সা দিয়ে দোষ ঢাকবার নাটক কেন? ছেলের ওপর রেগে রৌফ সাহেব নিজের স্ত্রীর তোপদের বকাঝকা করলেন। ওয়ার্নিং দিয়ে দিলেন ওরা যাতে কোনোভাবেই ইফাতকে ঋতুর কোনো খবরাখবর না দেয়। তোফ রুফিরা বড় চাচার কথার বাধ্য, কারণ এবার তাদেরও মনে হচ্ছিল ইফাত যা করছে তা এবার একটু নয় বেশি বাড়াবাড়ি হচ্ছে। ভয়ে হোক চাচার বাধ্য হয়ে হোক, ওরা ঠিক করলো ইফাতকে আর কোনো খোঁজ দেবে না, অবশ্যই না। এদিকে আচমকা সবার কাছ থেকে এমন আচরণ মোটেও আশা করেনি ইফাত। এমনিতেই বইয়ের অবহেলা, প্রজেক্ট, রিসার্চ আর ল্যাবের চাপে পড়ে জীবন অতিষ্ঠ। এর মধ্যে যদি পরিবারের মানুষগুলো ওর সাথে এমন নাফরমানি করে তাহলে কিভাবে মন মেজাজ ঠিক থাকে? ইফাত কারো কাছ থেকে ঋতুর খোঁজ না পেয়ে দিশেহারা বোধ করল। চেষ্টা ত্রুটি রাখল না, কিন্তু এ পর্যায়ে কেউ ওকে ঋতুর খবর দিল না। এর মধ্যে এক রাতে ঋতুকে ফোন দিলে সে নিজের নাম্বারটি ব্লক দেখল। এমন আচরণে ইফাত হতবাক হলো। এত কিছুর পরও এই আচরণ? ও কার জন্য প্রতিনিয়ত ভাঙছে? এই মেয়েটার জন্য যে ওকে ব্লক করে দিয়েছে? এই যে ঋতুর চিন্তায় ওর চোখ মুখ শুকিয়ে গেছে, দুর্বল মন নিয়ে বিদেশ ভুঁয়ে পড়ে আছে, তাতেও মন গলল না ওর। এই কদিনই হাঁপিয়ে গেছে। এদিকে বাড়ির সকলকে ওর ধর্ণা দেওয়া শেষ। সবার এক কথা, বউয়ের সাথে সব ঠিক করে না, নয়তো আমাদের কাছে ওর খোঁজ চাইবে না। আরে ইফাত তো সব ঠিক করে নিতেই চায়, কিন্তু ঋতু, ও তো ইফাতকে স্বামী হিসেবে ভাবেই না। একবারও মুখ ফুটে বলে না যে স্যার আপনি আসুন, আমার জন্য আসুন, আমার আপনাকে চাই, আর কখনো অবহেলা করব না, দূরে ঠেলে দেব না। কই, আচরণে তো কখনো প্রকাশ করেনি এমন কিছু। ভালোবাসার ছিটে ফোটাও তো সে খুঁজে পায়নি, কখনো তো বলেনি। সে তো মিনমিন করে নিজের ভুলের জন্য সরি বলেছে, ওকে মিস করে বলেছে, পরিবারের কথা ভেবে দেশে ফিরতে বলেছে। ইফাদের কি শুধু ওই একটাই কারণ দেশে ফেরার? ঋতুর সামনে থাকলে যে প্রতিনিয়ত ওর আচরণে ইফাত পাহাড় সম কষ্ট পায়, সেটা তো এতদিনেও ঋতু বুঝল না। সবার জন্য ওর চিন্তা, ইফাদের জন্যই না। ঋতুর এই সমস্ত একপাক্ষিক চিন্তাধারায় ইফাদের রাগের পারদ চক্রবৃদ্ধি আকারে বেড়েছে। যেখানে পাষণ্ডী বউটার কাছে ওর ফিলিংসের কোনো দাম নেই, যাকে এতদিনেও নিজের মনের অবস্থা বোঝাতে পারল না, তার কাছে কেনই বা ফিরবে? তাই ওকে এবার কঠিন রাগ জেদে ভর করেছে। যতদিন না ঋতু নিজের শক্ত খোলস ছাড়বে, নিজে থেকে ওকে ডাকবে, ততদিন সেও দেশে পা দিবে না। তবে এক পর্যায়ে ইফাত চূড়ান্ত হতাশাগ্রস্ত হয়ে ঠিক করলো এখনই টিকিট কেটে দেশে চলে যাবে। কিন্তু ট্রাম কোর্সের জটিলতার কারণে বিপাকে পড়ে গেল। আর এই সময়টুকুতে এটাও ভাবলো সে যদি এভাবে নিজে থেকে ঋতুর কাছে চলে যায় তাহলে ঋতুকে আবারও সস্তা ভাবে। কিন্তু ইফাত কিছুতেই আর নিজেকে সস্তা বানাতে চায় না। এভাবে মান অভিমান রাগ জেদ কেটে গেল আরও কয়েক মাস। একদিন ক্লাস সেরে ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয়ে গেল ঋতুর। রিস্কা আর সিএনজির মুখোমুখি সংঘর্ষে ভীষণ আহত হলো। গুরুতর আহত অবস্থায় নেওয়া হলো হসপিটালে। বাড়িতে খবর গেল, সবাই ছোটাছুটি করে এলো। বেকায়দায় পড়ে শরীরের বিভিন্ন জায়গার চামড়া ছিলে গেছে ঋতুর। ডান হাত ভেঙে গেছে, মাথায় সেলাই লেগেছে 5টা। ঈশিতা তো বোনের এই অবস্থা দেখে কান্নাকাটি জুড়ে দিল।
বাবুল মিয়া ভেঙে পড়লেন। রৌফ সাহেব আর নাজিয়া ইসলাম গিয়ে তাদেরকে সান্ত্বনা দিলেন। ডক্টররা জানালেন চিন্তার কারণ নেই, নিয়ম মেনে সব করলে ঠিক হয়ে যাবে। সবাই এ কথা শুনে স্বস্তি পেল। 3 দিন হসপিটালে থাকতে হলো ঋতুর। এরপর বাড়ি ফিরে নিয়ে আসা হলো ওকে। পুরো 1 মাস হাত দিয়ে কিছু তুলতে বারণ করা হলো। শরীর দুর্বল থাকায় বেড রেস্ট দেওয়া হলো। ঈশিতার কাছ থেকে এই খবরটা পেয়ে ইফাত এবার সত্যি ধৈর্য রাখতে পারল না। দিশেহারা বোধ করল, রাগ জেদ ভুলে গেল। ঋতু পাষাণ হতেই পারে, কিন্তু ও তো ভালোবাসে মেয়েটাকে। ইফাত 2 মিনিট চিন্তা করল সব কিছু নিয়ে। এরপর ঋতুর জন্য চিন্তায় উদ্বিগ্ন হয়ে সমস্ত কাজ ফেলে ও 2 দিন পরে প্রথম যে ফ্লাইট ছিল সেটার টিকিটই বুকিং করে ফেলল। বাইরে সন্ধ্যে তখন মরে এসেছে। আকাশ ঢেকে গেছে কাছে মেঘে। ঠান্ডা বাতাস ঘরে ঢুকছে। শীত শীত লাগায় ঋতু ঘুম ভেঙে গেল। কপালে ব্যান্ডেজ, হাতে প্লাস্টার। পায়ের হাড় না ভাঙলেও মাংসপেশি ফুলে উঠেছে, যার জন্য হাঁটাচলা করা আপাতত বারণ। সারাদিন এভাবে শুয়ে বসে থাকতে ওর ভালো লাগে না। ঘুম ভেঙে যাওয়ায় ঋতু উঠে বসল। সময় নিয়ে আস্তে ধীরে সাবধানে ওর পরনে ঢোলা পাজামা আর কামিজ, আশেপাশে কোথাও ওড়না খুঁজে পেল না ঋতু। তাই সেভাবেই বসে রইল। বাতাস ঢুকতে থাকা জানালা দিয়ে বাইরে চোখ গেল ওর। আকাশের মন খারাপই দেখতে পেল, যে কোনো সময় বৃষ্টি নামবে। শীতল বাতাস তাই জানা দিয়েছে। ঋতুর মন খারাপ লাগলো। নিজের প্লাস্টার করা হাতটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। কি ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছিল! আর একটু অসাবধানতা হলে নির্ঘাত এতক্ষণে 3.5 হাত মাটির নিচে থাকত। আচ্ছা, তখন কি করতো অঙ্ক স্যার? ওকে শেষ দেখে নেওয়ার জন্য দেশে আসতো, নাকি তখনও নিজের রাগ জেদ বজায় রাখতো? আচ্ছা, ঋতু মরে গেলে কি অঙ্ক স্যার আরেকটা বিয়ে করতো? নিশ্চয়ই ওর থেকে সুন্দরী কাউকে করতো, আদর যত্ন করতো, শাড়ি জামা কাপড় উপহার দিত। তাদের অনেক সন্তান সন্তনী হতো। সুখী সংসার পেয়ে ঋতুকে তখন ইফাত ভুলে যেত কি? ঋতুর দম বন্ধ অনুভব হলো। চোখ ভিজে জল এলো। এই যে ঋতুর হাত ভেঙে 1 মাস বেড রেস্টে আছে, এই খবর কি ইফাদের কাছে পৌঁছয়নি? নিশ্চয়ই পৌঁছেছে। তাহলে ইফাত কেন একবারও ওর খোঁজ নেয়নি? কেমন আছে জানতে চায়নি? এই ছিল তার ভালোবাসা? এই ঠুনকো ভালোবাসা নিয়েই গর্ববোধ করত অঙ্ক স্যার? আরও এই লোকটার জন্য অপেক্ষা করছে, দিনরাত কেঁদে বুক ভাসাচ্ছে। না, ঈশিতা আপু ঠিকই বলেছিল, পুরুষ মানুষ বউ মহলে বউকে ভুলে যায়। কিন্তু ঋতুও দিব্যি বেঁচে আছে। বেঁচে থেকেও ওকে এসব দেখতে হচ্ছে। কষ্টে ওর বুকের ভেতরটা ঝাঁঝরা হয়ে গেল। এই হলো বিয়ে, ভালোবাসা, সম্পর্ক, সব অভিনয়। অভিমানের পাল্লা ভারী হলো ঋতুর। ওর ভাবতে চাইল না। চোখ মুখ আঠালো হয়ে আসে। ফ্রেশ হওয়ার দরকার। এই ঘরে আপাতত কেউ নেই। বাড়ির সবাই ওর খেয়াল রাখছে নিজেদের সর্বোচ্চটা দিয়ে। তবুও ওর এক্সট্রা কেয়ার করার জন্য ফুলির মাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফুলির মা এ বাড়িতেই কাজ করে। ঘরদোর মোছে, কাপড় কেচে মাস শেষে 1000-5 টাকা মাইনে নেয়। সে এই কদিন ধরে বাড়ির কাজ সেরে বাকিটা সময় ঋতুর ঘরেই কাটায়। ওর ছোট ছোট দরকারি কাজগুলো করে দেয়। চুলে তেল দিয়ে ম্যাসাজ করে দেয়, ধরে ধরে টয়লেট নিয়ে যায়। কিন্তু মহিলা বেশি কথা বলে। একই গল্প ঘুরিয়ে ফিরিয়ে 10 বার বলে। ঋতুর এই জিনিসটা বিরক্তকর লাগে। এই বদ অভ্যাস বাদ দিলে এমনিতেই ফুলির মা বেশ কাজের। ও ঘুমিয়েছিল বলে ফুলির মা এখন ঘরে নেই। হাঁটু এখনো ফুলে লাল হয়ে আছে, প্রচণ্ড ব্যথা। ঋতুর বাথরুমে যাওয়া প্রয়োজন। ও দুর্বল গলায় ফুলির মাকে ডাকলো, কিন্তু অনেকবার ডাকার পরও সে এলো না। এমনকি বাড়ির কারো সারা শব্দ পাওয়া গেল না। ঋতু তাই নিজে নিজে চেষ্টা করলো বিছানা থেকে উঠতে। ব্যথা অনুভব করলেও তাতে দাঁত চেপে ব্যথাটুকু সহ্য করে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। পায়ের তালেও মেঝে ছুতেই শক্তি শেষ হয়ে গেল। ব্যথায় কুকিয়ে ওঠে, যেই না পড়ে যেতে নিবে তার আগেই শক্তপোক্ত একটি হাত এসে ওকে ধরে ফেলল। এরপর ধমকে সুরে বলে উঠল, আজীবন হুইল চেয়ারে চলাফেরা করার ধান্দা ধরছো নাকি? ঋতু ভয়ে তখনও চোখ বন্ধ করে আছে। মেঝেতে পড়ে গেলেই কোমর পা দুটোই আজ শেষ হতো। বুক ঢিপ ঢিপ করছিল ওর। এক হাতে আগন্তুকের শার্ট আঁকড়ে ধরে নিজেকে ধাতস্থ করার আগে গলার স্বর শুনে চট করে চোখ খুলে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। বিস্ময় চূড়ান্ত শিখরে পৌঁছে গেল যেন। মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো, আপনি? হ্যাঁ আমি। ইফাত ছোট্ট করে বলল। এরপর বিস্মিত ঋতুকে ঠিকঠাক করে বসিয়ে দিল বিছানায়। ওড়না খুঁজে এনে পরিয়ে দিতেই ঋতুর দিকে চোখ পড়ল।
দেখল ঋতু এখনো হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে। ইফাত অপ্রস্তুত ভঙ্গিতে জিজ্ঞেস করল, এভাবে তাকিয়ে আছো কেন? এটা আপনি সত্যি নাকি আমি স্বপ্ন দেখছি? আপনি কি করে এখানে এলেন স্যার? ঋতুর গলায় এখনো বিস্ময়। ইফাত বুঝতে পারল ঋতু এখনো ঘরে আছে। ও বিশ্বাসই করতে পারছে না ইফাত দেশে ফিরেছে। ঋতুর অবস্থা দেখে পেট মুচড়ে হাসি এলো। সেটা যথাসম্ভব চেপে বলল, তুমি স্বপ্নে নয়, বাস্তবেই আছো। বলে ঋতুর গালে হালকা একটা চড় বসালো ইফাত। ঋতুও বাস্তবে ফিরে এলো। বুঝতে পারল সামনে দাঁড়ানো মানুষটা নেহাতি ওর ভ্রম নয়। আর এটা বুঝতে পেরেই যেন ও উত্তেজিত কণ্ঠে বলল। আমাকে জানতাম না। ইফাত যেন অবাক হলো। তোমার জানার বিষয় না এটা। তাছাড়া বাড়ির কেউ জানতো না। ঋতুর গলা কাঁপছিল। কয়েকদিনের জন্য এসেছেন, আবার বুঝে চলে যাবেন? ইফাত প্রচন্ড রাগান্বিত হলো। কোথায় স্বামীকে দেখে আনন্দে আত্মহারা হয়ে ডেকে নিয়ে দুটো চুমু বসাবে। না, মহারানী চিন্তায় আছে ওর যাওয়া নিয়ে। ওর মেজাজটাই চটে গেল। মিথ্যে বল। প্রজেক্টের কাজ নিয়ে এসেছি, শেষ হলেই চলে যাব। এসে কোথায় একটু রিল্যাক্স করব তার উপায় নেই। পেশেন্ট হয়ে আমার ঘর দখল করে আছো। ঋতু আশাহত হলো। কষ্টে চোখ ভিজে উঠল। ও তো এক মুহূর্তের জন্য ভেবেছিল ওর অ্যাক্সিডেন্টের খবর শুনে বুঝি ইফাত ছুটে এসেছে। কিন্তু না, সেটা ভুল। অঙ্কুশার তো এসেছে নিজের কাজে। ঋতুকে এখন তার বিরক্ত লাগছে। লাগবেই তো, স্বাভাবিক। ও বলল, আমি তো এই ঘরেই থাকি। আপনি তো বলেছিলেন এটা আমারও ঘর। বলেছিলাম নাকি? কখন? যাই হোক, বাদ দাও। এসেই শুনলাম অ্যাক্সিডেন্ট করেছো। এত অসাবধানে চলাফেরা করে কেউ? চলছিলাম না, রিকশায় ছিলাম। ইফাত বিরক্তিতে চকরান্ত শব্দ করে বলল, নিশ্চয়ই ভাঙাচোরা রিকশায় উঠেছিলে। সিএনজি ড্রাইভার নাকি জানিয়েছে সে শুধু পেছন থেকে হালকা করে একটু ধাক্কা দিয়েছে, আর তাতেই নাকি তামসা। ঋতুর অভিমানী গলা। দোষটা তো তাহলে ওনারই। আপনি অহেতুক আমাকে দোষ দিচ্ছেন। আমি তো ফ্যাক্ট বলছি। ঋতু প্রত্যুত্তরে কথা খুঁজে পেল না, তাই চুপ করে গেল। ওর এখনো বিশ্বাস হচ্ছে না ইফাত ফিরেছে। ওর সামনে বসে আছে। এত অনুরোধেও যে লোকটি ফিরেনি, সে আজ সত্যিই ফিরেছে। এতগুলো দিন পর ঋতু এক দৃষ্টিতে ইফাতকে দেখতে লাগলো। লোকটা আগের চেয়ে আরো সুদর্শন হয়ে গেছে। হাত পা ঝকঝক তক করছে। ঋতু মনে মনে প্রশংসা করলো। ইচ্ছে করলো ওর বুকে ঝাঁপিয়ে পড়তে। এই সুন্দর মানুষটা ওর স্বামী, কিন্তু পাশে দাঁড়ানোর যোগ্যতা ওর নেই। ও একটা ফেলটুস ছাত্রী। অনেক কষ্টে না হয় এসএসসি পাশ করেছে, কিন্তু অঙ্কে ফেল করার ঘটনা তো আর কেউ ভুলে যাবে না, সবাই মনে রাখবে। আর ও কি না এতদিন এত বড় মানুষটাকে ছোট করে কথা বলতো। ওকে নীরবে তাকিয়ে থাকতে দেখে ইফাত ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো। এভাবে দেখার কি আছে? ঋতু সাথে সাথে চোখ ফিরিয়ে নিল কথাটা শুনে। অন্যদিকে তাকিয়ে বলল, কিছু না, আপনি শুকিয়ে গেছেন অনেক। ইফাত বিছানায় ধপ করে হাত পা ছিঁড়ে শুয়ে পড়ল। এরপর ক্লান্ত গলায় বলল, সারাদিন তো বেকার বসে থাকি না, কত চিন্তা, কত কাজ, কত ঋতু এবার একটু অবাক হয়ে বলল, আচ্ছা, কারো কোনো সারাশব্দ নেই কেন? কারণ সবাই ইফতি আপুর শ্বশুরবাড়িতে জন্মদিনের দাওয়াতে গেছে। মানে আমাকে তো কেউ কিছু বলে যায়নি। সেটা আমি কি করে বলবো? আপনি যে এসেছেন সেটা ওরা জানে না? ইফাত বিরক্তর গলায় বলল। জানে, আমি গতকাল রাতে এসেছি। ঋতু হতভম্ব মুখে তাকিয়ে রইল। ইফাত গতকাল রাতে এসেছে, আর আজ সন্ধ্যায় ও জানতে পেরেছে কেউ ওকে একবারও বলার প্রয়োজন মনে করেনি। এই দিন দেখতে হলে ওকে এত অপেক্ষার এই প্রতিদান। ইফাত যেন ওর মনের কথাটা বুঝতে পারল, এমন ভান করে বলল, তুমি তখন ঘুমাচ্ছিলে। এমনিতে অসুস্থ মানুষ, উঠা বসা করতে পারছো না। আমাকে দেখে সাডেন শক পেয়ে যদি কিছু হয়ে যেত তোমার, তাই সবাইকে ডাকতে বারণ করেছি। এইরকম লেম এক্সকিউজ শুনে রাগে হোক বা অন্য কারণেই হোক, ঋতু অভিমানে পাথর হয়ে গেল। অঙ্ক স্যারের কাছে তাহলে ওর কোনো মূল্য নেই? এক ফোঁটাও ভাবে না ওর জন্য। আচ্ছা, স্যার কি এখনো অভিমান করে আছে? ঋতুর এখন কি করা উচিত? সে সময় ইফাত শোয়া থেকে ঝট করে উঠে বসল। পরনের টি শার্ট ঠিক করতে করতে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো। ঋতু সেটা দেখেই তড়িঘড়ি করে ওকে পেছন থেকে ডাকল। ইফাত ঘুরে ভ্রু কুঁচকে তাকাতে ঋতু ইতস্তত করে বলল, একটু কাছে আসুন তো। কেন? আসুন না। ইফাত ওর কম্পিত কণ্ঠস্বর শুনে অবাক হলো।
কাছে এসে বসতেই ঋতু ওকে আরও কাছে যেতে বলল। ইফাত বিভ্রান্ত হয়ে এগোতেই ঋতু আড়ষ্টতা ভেঙে টুপ করে ওর গালে চুমো খেয়ে বসল। এরপর নিজের কাছে নিজেই লজ্জা পেয়ে মাথা নিচু করিয়ে বসে রইল। এদিকে ইফাত হতভম্ব, অনুভূতির জোয়ারে ভেসে গেল ও। সেটা ঋতুকে বুঝতে দিল না এত সহজে সে এই নারীর কাছে ধরা দেবে না। দুর্ঘটনার খবরটা শুনে থাকতে পারেনি বলে, নয়তো এত সহজে সদর লন্ডন থেকে কিছুতেই সে ছুটে আসতো না। ও শক্ত গলায় বলল, আমি আস ঋতুর ওয়াশরুমে এখনই যাওয়া প্রয়োজন, কিন্তু কিভাবে যাবে? ও লজ্জা ভেঙে ইতস্তত করে জিজ্ঞেস করল, শুনুন, আসলে এই বাড়িতে কেউ নেই। একবার তো বললাম, বিশ্বাস হয় না। সে কথা বলেনি। ইফাত আর কোনো কথা বলল না। ওর চাহনি বিশেষ সুবিধার মনে হলো না ঋতুর কাছে, তাই আমতা আমতা করে বলল। আমার এক্ষুনি ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। ইফাত কতক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। এরপর ওকে কোলে তুলে ওয়াশরুম অবধি পৌঁছে দিল। ঋতুর লজ্জায় মিয়ে যাচ্ছিল প্রায়। ইফাত ওকে নামিয়ে দিয়ে বাইরে এসে দাঁড়ালো। ঋতু হাত ভাঙা অবস্থায় সিটকে আটকাতে ব্যর্থ হলো। ইফাত সেটা বুঝতে পেরে কাঠ গলায় বলল, আটকানোর দরকার নেই, আমি আছি, টেনশন ফ্রি থাকতে। ঋতু বলল, না, ফুলির মাকে ডেকে দিন। উনি ছুটি নিয়ে বাড়ি চলে গেছে। ঋতু ধৈর্যহারা হয়ে বলল। একটু দরজাটা বাইরে থেকে আটকে দিন। ইফাত আটকে দিল। ঋতু পরক্ষণেই আবার সন্দেহী গলায় বলল, আপনি কিন্তু কিছু করবেন না। কথা শুনে ইফাত প্রচণ্ড ক্ষেপে গেল। ভাবে কেউ কে ঋতু, ও এত নিজ ছেলে, ছি। ইফাত চোখ বুজে নিজেকে সংযত করে রুক্ষ স্বরে বলল, আমার বয়ে গেছে তোমার বাথরুম করা দেখতে। ঋতু ভেতর থেকে চাপা গলায় বলে উঠল। নির্লজ্জ। তার ছেলে সুরে ইফাত বলল, একটু আগে একজন আমার গালে ঠোঁট বসিয়ে এখন পৃথিবীকে জানাচ্ছে আমি নাকি নির্লজ্জ। ঋতু এবার কাঁদো কাঁদো স্বরে বলল। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ইফাতের গলার স্বর গম্ভীর হলো। এসবের কথা তোমার মুখে মানায় আদৌ? আমাকে এখনো আগের মতো ভাবলে ভুল করবে কিন্তু। জন্মদিনের দাওয়াত খেয়ে বাড়ির সবাই তাড়াতাড়ি ফিরল। রুফি নাবিলা এসেই ঋতুর ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে উকি ঝুঁকিয়ে দিতে লাগলো। দেখতে চাইছিল ইফাদের এমন সারপ্রাইজ পেয়ে ঋতুর অবস্থা ঠিক কি। বোনদের আনাগোনাটা চোখে পড়তে ইফাদের ভ্রু কুঁচকে গেল। এরপর উঠে দরজা খুলে পর্দা সরাতেই রুফি আর নাবিলা হক চকিয়ে গেল। ধরা পড়ে ওদের মুখ চুপসে গেল। ইফাত এখানে কি জিজ্ঞেস করতে ওরা দুজন একে অপরের দিকে তাকালো। এরপর আমতা আমতা করে পগার পার হলো। ঋতু হেসে ফেলতেই ইফাত মুখ কালো করে তাকালো। ওর সাথে সাথেই চুপ হয়ে গেল। ইফাত সেটা দেখে রেগে বিড়বিড় করতে করতে বেরিয়ে গেল ঘর থেকে। ঋতু কিছু বলল না, বিছানায় ঠ্যাস দিয়ে বসে বসে ওদের কাণ্ড দেখছিল। ওর মজা লাগছিল, তবে ইফাতের খোঁচা মারা আচরণ ও মেনে নিতে কষ্ট হচ্ছিল ওর। কিছুক্ষণ পর নাজিয়া ইসলাম ঋতুর ঘরে এলেন অপ্রস্তুত হয়ে। ইফাতকে না পেয়ে ঋতুর কাছে এসে বসলেন, ভালো মন্দ জিজ্ঞেস করলেন। এরপর ঋতুর হাত দুটো মুঠোয় নিয়ে তিনি লজ্জিত ভঙ্গিতে বললেন, আমরা কেউ কিছু জানতাম না, পাগলটা হুট করে চলে এসেছে। তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু ইফাত না করলো। ওর বাবা বকাঝকাও করেছে, বুঝতেই পারছো ব্যাপারটা। তুমি কি আমাদের উপর রাগ করেছো? ঋতু না মা, ইফতির ভাসুরের ছেলেটার সন্ধ্যায় জন্মদিন ছিল, আমি যেতে চাইনি একা বাড়িতে তোমায় ফেলে। ইফাত জোর করে পাঠালো, বলেও যেতে দেয়নি তোমাকে। ও ঘরে এসেছিল, তোমার সাথে কথা বলেছে তো ভালো করে? জি বলেছে। নাজিয়া ইসলাম হাসার প্রচেষ্টা করে বললেন, এখন যে ওর কি হয়েছে? দাম্পত্য জীবনে একটু একটু কথা কাটাকাটি আমাদেরও হয়, কিন্তু তাই বলে এমন করে কেউ? বুঝিয়েছি আমি আর ওর মা মিলে। কি জানি ওর মাথায় কি চলছে। ঋতু স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাদ দিন মা, ফিরেছে এটাই অনেক। নাজিয়া ইসলাম ওর কথায় সায় জানিয়ে বললেন, সেটাই, ফুলির মা ফোন করে বলল ওকেও নাকি বাড়ি পাঠিয়ে দিয়েছে। তুমি খাওয়ার আগেই ওষুধ নিয়েছো তো? জি নিয়েছি, উনি দেখিয়ে দিল। নাজিয়া ইসলামের ভ্রু কুঁচকে গেল। বুঝলো কি করে? প্রেসক্রিপশন দেখে। রাতে খাওয়া দাওয়া শেষ করে ইফাত ঘরে এসে চুপচাপ বসে রইল। ঋতু ফোন ঘাটছিল আধশোয়া হয়ে। ইফাত আশায় ফোনটা বন্ধ করে বেডসাইড টেবিলের ওপর রাখল। এদিকে ইফাতের ভেতরটা উসখুস করছে ঋতুকে জিজ্ঞেস করতে কেন সে ইফাতের নাম্বারটা ব্লক করে রেখেছে।
কোন সাহসে, কিন্তু জিজ্ঞেস করতে পারছে না। ঋতু ওর ভাবভঙ্গি দেখে নিজেই জিজ্ঞেস করলো, কিছু হয়েছে? আসলে কি? রিফাত ইতস্তত করে বলল। তোমার পায়ের ব্যথা কমেছে? ঋতু একটু বিস্মিত হলো। জি। আপনি এটা বলার জন্যই অস্থির হচ্ছিলেন? না। ইফাত অন্যমনস্ক হয়ে কথাটা বলল। ঋতু বুঝতে পারলো ইফাত কথাটা কাটাচ্ছে, ওকে বলতে চাইছে না, এড়িয়ে যাচ্ছে। তাই ও আর কথা বাড়ালো না। এমনিতেই ওর ওপর অভিমান জমিয়ে সে ককলেট হয়ে আছে। বেশি প্রশ্ন করলে না আবার ফেটে পড়ে। এদিকে ঋতু ঘুমিয়ে যাওয়ার পর ইফাত ওর ফোনটা হাতে নিল। ফোনটাতে লক খুব সোজা। ইফাত জানে সেটা। ও চুপি স্বরে ব্লক লিস্ট থেকে নিজের নাম্বারটা আনব্লক করে চুপচাপ ঘুমিয়ে পড়ল। বাবু মিয়া আর ঈশিতা এসেছে ইফাতের আসার খবর শুনে। ঋতুকেও দেখতে এসেছে তারা। শ্বশুরের সাথে ইফাত ভালো ব্যবহারই করল। দুজনের কথা বলার ভঙ্গি দেখে ঋতুর মনে হলো তাদের দুজনের মধ্যে যেন কতদিনের পরিচয়, কত ভাব, যেন নিয়মিত যোগাযোগ চালু আছে তাদের। ও তাই ঈশিতাকে জিজ্ঞেস করলো কথাটা। ঈশিতা খ্যাক খ্যাক করে জানালো ইফাত বাবুল মিয়ার সাথে নিয়মিতই যোগাযোগ করে। শুনে ঋতু আশ্চর্যজনিত হলেও ব্যাপারটা ওর বেশ লাগলো। অঙ্ক স্যার তাহলে সব জারিজুরি ওর সাথে দেখাচ্ছে। জারিজুরি দেখালেও ইফাত অবশ্য ওর সব ধরনের খেয়াল রাখছে। প্রেসক্রিপশন দেখে ওষুধ দেয়, ধরে ধরে হাঁটানোর চেষ্টা করে, হাতটাও নাড়াচাড়া করাতে সাহায্য করে। দুদিন তেল দিয়ে চুলও বেঁধে দিয়েছে। যাবতীয় সব খেয়াল রাখছে। ফুলির মাকে বলে দিয়েছে ঋতুর সব খেয়াল ও নিজেই রাখবে। হেল্পিং হ্যান্ডের প্রয়োজন নেই। কথাটা ঋতুর কানে এসেছে। ও ইফাতকে বোঝার চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারছে না। লোকটা ঘন ঘন নিজের রূপ পাল্টায়। কখনো চুপ করে তাকিয়ে থাকবে এমনভাবে যেন কত ভালোবাসে ওকে, কখনো আবার এমনভাবে তাকায় যেন সব দোষ ঋতুর। তাই ও আর বেশি কিছু বলে না, স্বাভাবিক থাকার চেষ্টা করে। ইফাতের সাথে ওর আর বিবাদের জড়াতে ইচ্ছে করে না। এর মধ্যে কিছুদিন কেটে গেল। ঋতুর পায়ের ব্যথাটা এখন আর নেই। হাতের প্লাস্টার খোলা হয়েছে গতকাল। আর আজ বিকেল থেকে ঋতু লক্ষ্য করেছে একটা মেল চেক করার পর থেকে ইফাতের মন মেজাজ অত্যাধিক খারাপ। দুবার তো অমিকে ধমক পর্যন্ত দিয়েছে। অমি বেচারা ভয়ে মুখ ঝামটা খেয়ে মুখ কালো করে সটকে পড়েছে। এরপর ইফাতও কোথায় যেন চলে গেল। ঋতুকে কিছু জিজ্ঞেস করারও সুযোগ পেল না। এরপর রাতের বেলা ইফাত তখনও ফেরেনি। ঋতু একটু মোবাইলটা হাতে নিয়ে বান্ধবীর মেসেজের রিপ্লাই করছিল। তখনই ইফাত ফিরল। ঘরে এসে ঋতুকে ফোনে মগ্ন দেখে ওর মন খারাপ হলো। গম্ভীর কণ্ঠে ঘুমাওনি এখনো? ঋতু হক চকিয়ে উঠল। মুখে তুলে তাকাতেই দেখলো ইফাতকে। এরপর ফুস করে শ্বাস ছেড়ে বলল, আপনি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি কি বাঘ না ভাল্লুক? হ্যাঁ, আমি তো তাই। আমাকে তো ভয় পাবে। আমি আর কে হই তোমার? যা খুশি করো, আমি কিছু বল। ঋতু বিস্মিত গলায় বলল, আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন। ঘুম আসছিল না তাই ফোন দিচ্ছিলাম। আপনি হঠাৎ করে জিজ্ঞেস করায় চমকে গেছে। ইফাত হুট করে শান্ত হয়ে গেল। ওর নিজের প্রতি রাগ হলেও এমন বিহেভ করায় কি যে হচ্ছে। ফোন ঘাটলে ঘুম আসবে কি করে? আচ্ছা, রেখে দিচ্ছি। রাখতে হবে না। আমার উপস্থিতিতে তোমার বোধহয় সমস্যা হয় এই ঘরে। আমি তাহলে তোফের সাথে শুয়ে পড়ছি। ঋতু এবার কিছুটা বিরক্ত হলো। আপনি ডাবল মিনিং বের করছেন কেন? আমি কি সেটা বুঝিয়েছি? ইফাত চুপ করে রইল। ঋতু কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে এরপর দীর্ঘশ্বাস ফেলে বলল, নিন এদিকে আসুন, শুয়ে পড়ুন এখানে। ও একটু সরে গিয়ে ইফাতকে শোয়ার জায়গা করে দিল। ইফাত নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। ঋতু আবারও বলল, আপনি নিশ্চয়ই ক্লান্ত। ঝগড়াঝাটি, মান অভিমান সব কালকের জন্য তুলে রাখুন। এখন শুয়ে পড়ুন। ইফাত আর খিটখিটিয়ে মেজাজ দেখাতে পারল না। ঋতুর কথা শুনল বাধ্য লোকের মতো শুয়ে পড়তে। ঋতু জিজ্ঞেস করল, খেয়েছেন? খিদে নেই। তাহলে আলোটা নিভিয়ে দিন। আলো থাকলে আমার ঘুম আসে না। তোমার সমস্যা হতে পারে, ঘুমের মধ্যে হাতে টাতে লাগবে। ইফাত আলোটা নিভিয়ে দিল। ঘর অন্ধকার হয়ে যেতেই কাচের জানালা দিয়ে রাস্তার ল্যাম্পপোস্টের ঘোলাটে হলুদ আলো কয়েকভাবে বিভক্ত হয়ে ঘরময় ছড়িয়ে পড়ল। ইফাত চোখের উপর হাত রেখে শুয়ে আছে। ঋতু অনেকক্ষণ পর বলল, আমার উপর এখনো রেগে আছেন? ইফাত ভার গলায় বলল, বলেছি তো আমি কারোর উপর রাগ করি না। কেন করেন না? জানি না। আচ্ছা বলুন তো, সত্য বলা ভালো নাকি মিথ্যা? এটা কেমন প্রশ্ন? আমি ফেলটুস ছাত্রী।
গুছিয়ে প্রশ্ন বানাতে যা। সত্য ভালো, মিথ্যার পরিণাম কি? খুব খারাপ। আমি কি কখনো আপনাকে মিথ্যা বলেছি? না। আমি কি ভালো মেয়ে? ইফাত এবার চুপ করে রইল। উত্তর না পেয়ে ঋতু এবার চলে গেল। ইফাতের একটা আঙুল মুচড়ে ধরে এই বলুন, আমি কি খারাপ মেয়ে? ইফাত ঘাবড়ে গেল, আচমকা হাতে ব্যথা পেল, কুকিয়ে উঠে বলল, খারাপ, প্রচন্ড। কি খারাপ কাজ করেছি আমি? ইফাত চট করে উঠে বসল, এরপর বলল, তুমি আমাকে শুধু কষ্ট দাও, দিচ্ছ। আর আমাকে কষ্ট দিচ্ছেন না আপনি? তুমি কষ্ট পাও? না, আমি কাঠপুতুল। মজা করো না, আমার মন ভালো নেই। আমি মজা করছি না। সারাদিন পেঁচার মতো মুখ করে ঘুরে বেড়াচ্ছেন। আপনার সমস্যাটা জানতে চাচ্ছি, কি হয়েছে বলুন আমাকে। ইফাত যেন গলে গেল। ঋতুর কাছে ধরা না দেওয়ার, সস্তা না হওয়ার প্রতিজ্ঞা মুহূর্তেই ঘুরে গিয়ে ওকে হুট করে জড়িয়ে ধরল। এরপর ভাঙা গলায় বলল, 3 সপ্তাহের জন্য এসেছিলাম, পরে আরো 1 সপ্তাহ বাড়িয়েছি। আমাকে অতি শীঘ্রই চলে যেতে হবে। তুই তো এখনো কিছু বললে না। ঋতু সরল গলায় বলল, চলে যাবেন? যান তাহলে। আমার কিছু বলার ছিল নাকি? ইফাত ওকে ছেড়ে দিল। অনেকটা আর্ত গলায় চেঁচালো, ঋতু, প্রথম দিন এসেই নাকি আপনি ছাদে গিয়ে কান্নাকাটি করেছিলেন। বউ রেখে এসেছেন নাকি ওই দেশে? মোটেও। বলে ইফাত হতবাক নয়নে তাকালো। পরক্ষণেই লজ্জিত বোধ করল। ও তো সেদিন ঋতুর অবস্থা দেখে ইমোশনাল হয়ে পড়েছিল, তাই সবার আড়ে ছাদে গিয়ে একটু কেঁদেছে। এই খবর ঋতু কোথায় পেল? ও বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, তোমাকে যেই বলুক, ভেউ ভেউ করে কাদার মানে কি? ইফাত এবার আরো শক্ত করে ধরল ঋতুকে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। ঋতুর দম বন্ধ লাগছিল। ও ইফাদের হাতে চিমটি কাটতেই ও বলল, একটু কাঁদছিলাম, কি করব, কান্না পাচ্ছি। একটু কাঁদছিলেন? তো ফমি, রাজি ওরা সবাই দেখেছে আপনি ভেউ ভেউ করে কাঁদছিলেন। ইফাত এবার রেগে গেল। মোটেও ব্যবহার করে কাঁদছিলাম না, আর কাঁদলেও কি, কাউকে কৈফিয়ত দেব না। ওকে, তাহলে ছাড়ুন আমাকে। ঋতু জোর করে নিজেকে ছাড়িয়ে নিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। ইফাত ওর কাছে ঘেঁষে বলল, তোমার জন্য একটু কাঁদছিলাম, এই মেয়ে। ঋতু অনেক কষ্টে হাসি আটকালো। এরপর বলল, আপনি নাকি বাবার কাছ থেকে সেদিন চড়ও খেয়েছেন। মান সম্মান সব শেষ। ঋতু এ কথাটাও জানে? কি বলেছে ওকে এইসব? ইফাত রেগে বেগে এবার বিছানা থেকে উঠে গেল। তপ্ত মেজাজে বারান্দায় গিয়ে বসে রইল। ঋতু এবার মুখ চেপে হেসে ফেলল। ঋতু প্রথমে ব্যাপারটা নিয়ে হাসলেও পরক্ষণে নিজের কাণ্ডে লজ্জিত হলো। এত বড় ছেলেকে তার বাবা শাসন করেছে, গায়ে হাত তুলেছে, এটা নিয়ে মজা করাটা নিশ্চয়ই ঠিক হয়নি। ভীষণ দৃষ্টিকটু ঠেকলো ব্যাপারটা ঋতুর কাছে। উফ, কি ছোট লোকিপনা করে ফেললো ও। ইফাত নিশ্চয়ই ব্যাপারটা ভালোভাবে নেয়নি। ঋতু তাই বিছানা থেকে নেমে বারান্দায় এলো। এরপর লজ্জিত কণ্ঠে বলল, এইভাবে বলাটা আমার উচিত হয়নি। ঘুমিয়ে পড়ো। ঋতু জিজ্ঞেস করল, আপনি ঘুমাবেন না? চলুন। একটু পরে যাচ্ছি, তুমি যাও। ঋতু ততস্ত্র পায়ে চলে গেল। ঘণ্টাখানেকের মধ্যে ঘুমিয়েও পড়ল। ইফাত বারান্দায় বসে রইল মাঝরাত অবধি। ওর সব ভাবনাগুলো জমাট বেঁধে আছে। কি হচ্ছে এসব? ওর বোধগম্য হচ্ছে না। ঋতুর আচরণ দুর্বোধ্য। মনে হচ্ছে ইফাদের কোনো কিছুতেই ওর কিছু যায় আসে না। আগে কখনো এরকম মনে হয়নি, কিন্তু এখন হচ্ছে। প্রথম প্রথম ফোন দিয়ে যেভাবে কান্নাকাটি করতো, তখন ইফাদের মনে হতো ঋতু পাল্টে গেছে, হয়তো আগের মতো অবুঝ ব্যবহার করবে না। কিন্তু এখন তো দেখছে ওর ধারণা ভুল। ঋতু এখনো আগের মতোই আছে। তাহলে মাঝখানে ওকে এত ভেঙে দেওয়ার মানে কি ছিল? ঋতু নিশ্চয় বুঝে ইফাত ওকে কতটা ভালোবাসে, কতটা চায়। যে ইফাত নিজের মনের বিরুদ্ধে গিয়ে শক্ত থাকবে বলে প্রতিজ্ঞা করেছিল, সেই প্রতিজ্ঞাকে পর্যন্ত তোয়াক্কা করেনি ঋতুর জন্য। বাবার শাসন, মায়ের শাসন, বোনের শাসন সব মেনে নিয়েছে, কিন্তু ঋতু কি করেছে? অবজ্ঞা, অবহেলা। কেন এরকম ব্যবহার? ও কি এটারই যোগ্য? ঋতু শুধু একবার সব স্বাভাবিক করে নি। ইফাত তো জীবনভর ওকে আগলে রাখবে, ভালোবাসবে। মেয়েটা কি এটা বুঝতে পারে না? আচ্ছা, ঋতু কি অন্য কাউকে ভালোবাসতো? ওর মনে অন্য কেউ ছিল? ইফাত কি একবার জিজ্ঞেস করবে ঋতুকে, নাকি অহেতুক সন্দেহ করছে? দোটানায় পড়ে গেল ইফাত। এই ভাবনাটা ওকে রাতে ভালোভাবে ঘুমোতে দিল না।
পরদিন ঘুম থেকে ওঠার পর ইফাতকে পাশে দেখল না ঋতু। রান্নাঘরে যাওয়ার পর শাশুড়ির কাছ থেকে জানতে পারল ইফাত কোনো কাজে বেরিয়েছে। ঋতু সারাটা দিন ওর জন্য অপেক্ষা করলো। সন্ধ্যায় পায়েস বানিয়ে রাখলো, কিন্তু ইফাত ফিরল রাত 10টায়। এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুম। ঋতু পায়েস ফ্রিজে তুলে রেখেছিল, সেটা দেওয়ার মতো সুযোগও পেল না। মন খারাপ হয়ে গেল ওর। পরের কটা দিনও ইফাত নিজের ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিল। কাগজপত্রে কি একটা ঝামেলা হলো, তা নিয়ে বেশ খাটাখাটুনি করতে হলো ওকে কয়েকদিন। ঋতুর সময়ই পেল না ওর সাথে ভালো করে একটু কথা বলার। এদিকে বড় ফুপু ঈশিতা ফোন করলেই ঋতুকে শত শত জ্ঞান দেয়। একদিন তো বড় ফুপু সরাসরি কতগুলো আজগুবি কথা বলে লজ্জা দিলেন ওকে। আরেকদিন ফোন করে বললেন, জামাই আসছে বিদেশ থেকে, সুখবর টুখবর তো এখনো শুনাইলেই না রে মা। কিসের সুখবর ফুফু? বড় ফুপু নিচু সরে যা বললেন তা শুনে ঋতু লজ্জায় লাল হয়ে গেল। পরক্ষণে অভিমান নিয়ে বলল, আমি নিজেও জানি না ফুফু, কখন তুমি নানু ডাক শুনবে। কেন, জামাই তোর আর তুই জানোস না? পোলাটা দেশে আইলো আর তুই একটা ভালো খবরও দিতে পারলি না। থুর, তুমি যে কি বল। বড় ফুপু অবাক হলেন। তুই অমন মিনমিন করতাছোস কেন? এতদিন হয়েছে বিয়ার আর তুই নতুন বইয়ের মতো নাটক করতেছোস যেন কিছুই হয় নাই তোগো মধ্যে। ঋতু অভিমানী গলায় বলল, আমি কিন্তু ফোন রেখে দেব, যা। বড় ফুপু এবার বললেন, ঈশিতা না হয় জামের কথাই পড়াশোনা শেষ কইরা বাচ্চা নিব, কিন্তু তুই, তোর জামে নিশ্চয়ই এমন রুল দেয় নাই, জামের হাতের মুঠোয় রাখতে শেখ। এন কচি খুকি সাজা থাকলে সব হারাইবি। ঋতু এবার একটু নরম। কি হারাব? সব হারাবি। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হারাবি সেইটা হলো জামাইয়ের মন। ওই জিনিস হারাইলে কোটি টাকা গচ্চা দিয়েও পাবি না। তার আগেই একটা বাচ্চা কাচ্চা নিয়ে নে, জামাই আটকাই যাইব। আমরাও নানা নানির ডাক শুনুম। ঋতু আর্ত গলায় বলল। ইস, থামো তো। বড় ফুপুর সাথে কথা বলে ফোন রেখে দেওয়ার পর ঋতু অনেকক্ষণ চুপচাপ বসে রইল। ফুপুর চিন্তাধারা মান্ধাত্তার আমলের। তার সব কথাতেই বাচ্চা কাচ্চার কথাই প্রায়োরিটি পায়। তবুও ঋতু কথাগুলো ভেবে দেখল। অঙ্ক স্যারের কাছ থেকে সে আর দূরে থাকতে চায় না। ইফাতকেও এখন মিস করে, ভালোবাসে, কিন্তু বোঝাতে পারছে না, সব ঘেঁটে দিচ্ছে। আর আজকাল তো ওই লোকের দেখা সাক্ষাৎ পাওয়া দুষ্কর হয়ে পড়েছে, ধরা দিতেই চাচ্ছে না ওকে। তবে ঋতুর ধারণা ইফাত ইচ্ছে করে এসব করছে, ঝগড়া না করে নিঃশব্দে নিজের রাগ মেটাচ্ছে ওর ওপর। কিন্তু সেটা তো হতে দেওয়া যায় না। ইফাত সন্ধ্যার দিকে ফিরল, হাতে অনেকগুলো শপিং ব্যাগ। বাড়ির সবার জন্য কেনাকাটা করে এনেছে। বসার ঘরে সবাইকে ডেকে যার যার উপহার তাকে দিয়ে দিল, ঋতুকেও দিল। রাতে খাওয়া দাওয়া সেরে শাশুড়িকে হাতে হাতে কাজ গুছিয়ে দিয়ে ঋতু ঘরে ফিরে দেখলো ইফাত নিজের সুটকেস গোছাচ্ছে। ঋতু এক পাশে মন খারাপ করে বসে রইল। ইফাত একবার দেখলো ওকে। এক পর্যায়ে ঋতু না পেরে জিজ্ঞেস, সুটকেস গোছাচ্ছেন কেন? ইফাত ব্যস্ত গলায় বল, হাতে প্রচুর কাজ, যাওয়ার আগে তেমন সময় পাবো না, তাই গুছিয়ে রাখছি। ঋতু কথা বাড়ালো না। ইফাত গোছগাছ শেষ করে শুয়ে পড়ল। এদিকে ঋতু নিজেও ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও দু চোখের পাতা এক হলো না। কাঁদতে ইচ্ছে করলো ভীষণ। পাশে ঘুমিয়ে থাকা ইফাতকে দেখেই তেলে বেগুনে জ্বলে উঠল। এই নিষ্ঠুরটা ওকে কষ্ট দিয়ে নিজে আরাম করে ঘুমোচ্ছে। যা হবার হবে, এই নিষ্ঠুরকে সে ছাড়বে না, কিছুতেই না। ঋতু তড়াক করে উঠে গিয়ে ইফাতের শিহরে গিয়ে বসলো। এরপর 2 মিনিট চিন্তা করে ওর বাহুডোরে ঢুকে শুয়ে পড়ল। ইফাত তখনই নড়ে চড়ে উঠল। ঋতুর বুক ঢিপ ঢিপ করছে, হাত পা কাঁপছে, লজ্জা লাগছে। এদিকে ইফাত ঘুমের ঘোরে অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু নারী অবয়ব টের পেল। আচমকা ঘাবড়ে গিয়ে শুধালো, কে ঋতু? ঋতু চুপ করে রইল। ইফাত নড়ে চড়ে উঠে বসতে নিতে ঋতু মুখ খুলল। আমি ছাড়া আর কে থাকে আপনার ঘরে? ইফাত বড্ড অবাক হলো যেন। তুমি এখানে কি করছো? ঘুমাচ্ছি। এটা ঘুমানোর জায়গা? ইফাত ব্যথা পাচ্ছিল হাতে, তাই বলল, বালিশে শও, আমার হাত ভেঙে যাবে মনে হচ্ছে, সরো। ঋতু ওর মুখের উপর দৃষ্টি স্থির রেখে বলল, সরবো না, আমি এভাবেই শোবো। আপনিও এভাবেই ধরে থাকবেন। মানে কি ঋতু? আমি ঘুমাচ্ছি। ঋতু ছোটখাটো ধমক দিল।
বউকে বোঝেন না আবার কথা বলছেন আপনি? একদম চুপ। ইফাত চুপ থাকলো। এই ঋতুর কাণ্ড কীর্তি তো বেশ অদ্ভুত। ওর মজা লাগলো। ঋতু বলল, আপনি কি হাসছেন? আপনার শরীর এভাবে দুলছে কেন? কই দুলছি, আমি তো স্ট্রেট আছি। হাসছিও না। এত রাতে কি হলো তোমার? দুঃস্বপ্ন দেখেছো? না, তাহলে আপনার উপর রাগ হচ্ছে। আমার মাথায় হাত বুলিয়ে দিন। তাহলে রাগ কমে যাবে। ঋতু ভার গলায়, না, ঘুম আস। আমার উপর সবসময় রেগেই থাকো তুমি। আপনি তো রাগার মতোই কাজ করেন। কি করলাম? মিথ্যা বলেন এবং তা লিমিটের বাইরে। প্রজেক্টের কাজে আপনি দেশে এসেছেন, তাই না? তো প্রজেক্টের কাজ ছিল সারাদিন আমার খেয়াল রাখা। কখন খেলাম, কখনটা ঘুমালাম, কখন উঠলাম, কি কি করলাম, এইসব নোট করা আপনার প্রজেক্টের কাজ। কেন এত মিথ্যা বলেন আমাকে? বললে কি হয় যে ঋতু আমি তোমার জন্য এসেছি? ইফাত প্রথমে একটু ভড়কে গেলেও পরক্ষণেই ঋতুর মুখ চেপে ধরল। এত জোরে কথা বলছে, এই মেয়ে পাগল নাকি? তারপর ফ্যাস ফ্যাসে গলায় বলল, কারণ আগ বাড়িয়ে আমি সস্তা হতে চাইনি। তোমার ইগো রোগ আমাকেও ধরেছিল। আচ্ছা, তোমার কি কোনো বয়ফ্রেন্ড ছিল ঋতু, যার জন্য আমার সাথে এমন করো? ঋতু আহাম্মকের মতো চেয়ে রইল। এরপর মাথা নেড়ে দৃঢ় কণ্ঠে বলল, কখনো না। বললাম তো না, ছিল না, কখনোই না। বলে ঋতু গাঢ় একটা চুমু খেলো ইফাতের ঠোঁটে। এরপর কুকড়ে গেল ওর বুকের ভেতর। হতভম্ব ইফাত বলল, বিলিভ মি, তোমার আচরণ অদ্ভুত। মোটেও না। ইফাত শুনল। এরপর ফুস করে দীর্ঘশ্বাস ছাড়ল। ক্লান্ত চোখে ক্লান্ত গলায় বলল, ভালোবাসা শুধু নেওয়ার জিনিস না, দেওয়ারও জিনিস। ঋতু সেভাবে থেকেই উত্তর দিল। কিন্তু এই মুহূর্তে আমি ঘুমোতে চাই, প্লিজ। 3 দিন পরে আমার ফ্লাইট। ঋতু ঘুমো ঘুমো স্বরে বলল। ক্যান্সেল করে দিন। দুবার ডেট পিছিয়েছে ইফাত। টিকিটুকি করার আগে বললেও তো হতো। ঋতু এখন বলছে। ইফাত তবুও গুরুত্ব দিল ঋতুর কথাটায়। ভাবলো একবার ব্যাপারটা নিয়ে। ক্যান্সেল করে দিন বললে কি আর ক্যান্সেল করে দেওয়া যায়? দেখলেই তো এই কটা দিন কাগজপত্রের ঝামেলা নিয়ে কত খাটুনি করেছে। প্রফেসরও একের পর এক মেইল করে চলেছে। এবার না গেলে সত্যি আমার লস হবে। ঋতু সব লাজ লজ্জা বিসর্জন দিয়ে মনের ইচ্ছাটা জানিয়েই দিল। ধীর স্বরে বলল, আমার আপনাকে যেতে দিতে ইচ্ছে করছে না। ঋতু নিজের মুখে এই কথাটা বলছে। ইফাত শুনে বিস্মিত হলো। অনেকক্ষণ চুপ রইল। অভিমান রাগ গলে গেল। ঋতু এভাবে বললে সে কিভাবে যাবে? লন্ডন শহরের চাকচিক্যের মধ্যেও তো মন বসবে না ওর। পরে ভাবলো সব গোল্লায় যাক। ঋতু যখন নিজের মুখে বলেছে ওর চাওয়ার তো দাম তো সে নিশ্চয়ই দেবে, দেয়া উচিত। দিন শেষে তো এই মেয়েটার কাছেই ও ফিরতে চেয়েছিল। সে ভেবেই ইফাত বলল, তুমি ভালোবাসলে থেকে যাব। ঋতু শিহরিত হলো। কম্পিত অথচ নিচু গলায় বলল, বাসবো। বলেই ইফাতের বুকে মুখ গুজল। এভাবে কি কমবে দূরত্ব? রাগ জেদ ভুলবে অঙ্ক স্যার? ঋতু মন থেকে কথাটা বলছে। লোকটার সান্নিধ্য চাইছে। ইফাত সেটা বুঝতে পেরে মৃদু হেসে শক্ত করে নিজের বাহু ধরে আবদ্ধ করলো ওকে। ঋতু প্রশান্তের নিঃশ্বাস ফেলে সময়টা উপভোগ করতে লাগলো সব ভুলে। সব দূরত্ব ঘুচিয়ে ইফাত সরু গলায় জিজ্ঞেস করল। ঘুমিয়েছো? ঋতু অস্পষ্ট গলায় হুম। ইফাতের কানের পিঠে ঠোঁট ছোঁয়ালো। অন্ধকারেও রক্তিম হয়ে উঠল ঋতুর ফর্সা গাল। কপালে হাত, সেই হাতে আঁকড়ে ধরল ইফাদের পরনের টি শার্ট। উষ্ণ অনুভূতিতে টালমাটাল ইফাদের গলা শুকিয়ে এলো। ফিসফিস করে ঋতুর কানে কানে বলল। একটু ছুঁই। ঋতু উত্তর দিল না, তবে বারণও করল না। ইফাত ওর না বলা কথাটা বুঝতেই নিজের সাথে পিষ্ট করে ফেললো ঋতুকে। এরপর নাক ঘষল ওর গালে। উষ্ণ অধরে চুম্বন বসালো চোখের পাতায়। লজ্জায় লাল হলো ঋতু। দুজনের উত্তপ্ত নিঃশ্বাস এক হলো। এরপর ভেসে গেল বাস্তব পৃথিবী থেকে বহু দূরে। অন্য দিনের চেয়ে আজকের সকালটা নতুন ছিল ঋতুর জন্য। ঘুম ভাঙার পর সে নিজেকে আবিষ্কার করলো ইফাদের বুকে। ব্যাপারটা ওর জন্য লজ্জার হলেও নিজেকে নিজে বুঝ দিল ঋতু। এই লোকটার সঙ্গে বহুদিন এক ঘরে থেকেছে সে। শত মান অভিমানের মধ্যেও কিন্তু এভাবে কাছাকাছি আসা হয়নি। তখন ইফাদের প্রতি রাগ কাজ করত। এরপর দূরত্ব এলো আর সব কিছু ভুলিয়ে দিল।
ঋতু ঘুমন্ত ইফাদের মুখের উপর দৃষ্টি স্থির রাখতে পারল না। লজ্জায় ওর হাত কাঁপছে ধীর ধীর করে। মনে হচ্ছে ছুটে পালিয়ে যেতে, কিন্তু যাওয়াটা সমীচীন হবে না, কারণ ইফাত বেরোবে। গত রাতেই বলে রেখেছিল যাতে খুব সকালে ডেকে দেয়। ঋতুর যদিও ডাকতে ইচ্ছে করছিল না, তবুও নিজেকে সংযত করে আস্তে করে ডাকল। স্যার। ইফাতের কান পাতলা, ঘুমের মধ্যে একটু শব্দ হলেও সে উঠে যায়। ঋতু দুবার ডাকতেই ওর চোখ খুলে গেল। জমাট মস্তিষ্ক সচল হতে চোখ দুটি আবারও বন্ধ করে ওকে বুকে টেনে নিয়ে ঘুম চালানো স্বরে বলল, এই মেয়ে, ইফাত বলো। ঋতুর কপাল কুঁচকে এলো। বলছি কি, জীবনেও পারবে না সে। জীবনেও মুখ ফুটে ইফাত বেরোবে না ওর মুখ দিয়ে। শত চেষ্টায়ও না, মগের মুলুক না। এতদিনের অভ্যাস পাল্টানো অসম্ভব। তার চেয়ে বড় কথা, ঋতুর লজ্জা লাগবে। ইফাত গলা খাকারি দিয়ে আবারও বলল, বলো। পারবো না, স্যারই ডাকবো। তুমি কি সংস্কার মানো? স্যার থেকে বড় হয়েছে সেই কবে? ঋতু লজ্জা মাখা গলায় বলল, সংস্কারের বিষয় না, এমনিই বলতে পারবো না। বড় হয়েছেন তাতে কি? এক সময় আপনি আমায় কত মেরেছেন, কানে ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছেন পর্যন্ত। আমি আপনাকে নাম টান ধরে ডাকতে পারবো না। ইফাত আর জোর করল না। অস্বস্তিটা বুঝল। যে না পারে তাকে কি করে জোর করবে? তাছাড়া এটা অভ্যাসের ব্যাপার, হুট করে চাপিয়ে দিলে হবে না। কিন্তু বইয়ের মুখে অঙ্ক স্যার শুনতে ওর ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হয় ঋতুর টিচার হয়ে আসলেই ওর বিরাট লস হয়ে গেছে। সব কিছুতেই দেরি, মন পেতেও দেরি, সম্পর্ক দৃঢ় করতেও দেরি। ও গম্ভীর স্বরে বলল, এত অভিযোগ? এমনি এমনি কান ধরে দাঁড় করিয়ে রাখতাম। অঙ্কে তো গোল্লা। খোটা দিচ্ছেন তো বিয়ে করেছেন কেন? ঋতু তেড়ে মেরে উঠতেই ইফাত ওর হাতের ভাঁজে আঙুল ঢুকিয়ে চুমু বসালো। এরপর নিঃশব্দে হেসে বলল, আসলেই তো। কেন? ফাজিল লোক। বাইরে তখন আলো ছড়িয়ে গেছে। সোনাবরণ রোদ ছড়িয়ে পড়ছে মুক্ত পৃথিবীতে। জানালার কার্নিশে ইফাত বিকেলে ফিরে বাড়ির সবাইকে জানালো আপাতত লন্ডন ফিরছে না। ওর এমন সিদ্ধান্তে বাড়ির সবাই হতভম্ব। ঋতুও। নাজিয়া ইসলাম বললেন, এই ছেলের মাথায় কি চলছে? গতকাল বলল 3 দিন পরের ফ্লাইট, এখন বলছে যাবে না। মানে কি? ঋতু, তুমি কিছু জানো? তেমন কিছু বলেনি। উফ, আমি পাগল হয়ে যাব। ওর বাবা শুনলে শেষ, রাগারাগি করবে। ঋতু ঘাবড়ে গিয়ে নিচু স্বরে বলল, আসলে আমি কাল বলেছিলাম টিকিট ক্যান্সেল করে দিতে, সেটা বোধহয় উনি সিরিয়াসলি নিয়ে। নাজিয়া ইসলাম কপালে হাত। দেখেছো কাণ্ড? ঋতু মাথা নামিয়ে নিল। আমি তো এমনিই বলেছিলাম। নাজিয়া ইসলাম বুঝতে পারলেন দুজনে তাহলে মিলেমিশ হয়েছে। ব্যাপারটা স্বস্তির। এরপর একটু চিন্তা করে বললেন, তুমি একটু বোঝাও ওকে। আমরাও তো চাই ছেলেটা কাছে থাকুক, কিন্তু বাস্তবতা তো ভিন্ন, তাই না? সব ছেড়ে ছুঁড়ে ডিগ্রি আনতে গেল, এখন যদি মাঝপথে ছেড়ে দেয়, ব্যাপারটা কি ঠিক দেয়? ঋতু বাস্তবতা চিন্তা করে দেখলেও এর আগেও বহুবার ওর কথার উপর ভিত্তি করে ইফাত অনেক কিছু করেছে। চাকরি ছেড়েছে, পরিবার ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে। আর এবার যদি ইফাতকে না যেতে দেয়, তাহলে সেটা অন্যায় হবে। মুখের কথা তো নয় যে হায়ার স্টাডিজের কোর্স কমপ্লিট না করলে কিছু হবে না, মাঝপথে ছেড়ে দিলে বোকার কাজ হবে। এটা ইফাতের স্বপ্ন আর ক্যারিয়ারের জন্য ক্ষতি। সর্বোপরি সুন্দর একটা ভবিষ্যতের জন্য ক্ষতি। মাঝখান থেকে সময়গুলো নষ্ট হবে, টাকা পয়সাগুলো জলে যাবে। ফেলটুস ঋতু তো আর নিজের জন্য ইফাতকে তার স্বপ্নের পথ থেকে পিছু হটাতে পারে না। ও শাশুড়িকে বুঝিয়ে এরপর ঘরে এলো। ইফাত মাত্রই ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসেছিল। ঋতু ওকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, আপনার জন্য। ইফাত চা নিল, থম ধরা গলায় বলল, এক রাতেই এত বদল? তাই না? আমাকে ছেড়ে তো বিদেশে আপনি ভালোই ছিলেন। এদিকে আমি চোখের পানিতে বালিশ ভিজিয়েছি, সেগুলো আপনি জানবেন কেন? আপনি তো আমাকে ভুলেই গিয়েছিলেন। বলতে বলতে ঋতুর গলা ধরে এলো। ছলছল করে উঠল চোখ জোড়া। ইফাত নির্নিমেষ চোখে চেয়ে রইল। ওর রক্তিম ফর্সা ভেজা গালটায় নাকের গোলাপি ডগায় আঙুল বুলিয়ে সরু গলায় বলল, কত ফোন দিয়েছিলাম, যা ব্লক করে রেখেছিলে ফোনে। নিজের নিষ্ঠুরতার কথা তো বললে না।
ইফাদের কথাটা শুনে ঋতুর একটা ঘটনার কথা মনে পড়ল। তখন ঋতুর পরীক্ষা চলছিল। ইফাতকে সে প্রতিদিন ফোন দিত। সেদিন রাতে পড়তে বসেও ইফাতকে ফোন দিয়েছিল, কিন্তু ও ফোনটা রিসিভই করেনি, উল্টে সুইচ অফ করে রেখেছিল। ব্যাপারটায় কষ্ট পেয়ে ঋতু কেঁদেই দিয়েছিল। ওর ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় সেটা আবার ইফতির চোখে পড়েছিল, আর তখনই ও ঋতুর ফোনটা নিয়ে ইফাদের নাম্বারটা ব্লক লিস্টে অ্যাড করে দিয়েছিল। সে কথা মনে পড়তেই ঋতুর এমন সময়ও সামান্য হাসি পেল। ইফাদের কপালে ভাঁজ পড়ল, এমন দুশ্মনী করে কেউ? আজ তো একটা খসিতি বেগম ওর বোনটা, ভাইয়ের প্রতি দরদ নেই ইফতির। ইফাত বলল। তোমারও সাই ছিল? ঋতু অভিমান ভরা গলায় বলল। থাকবে না? আপনি আমার ফোন এড়িয়ে যেতেন, তাই আমিও আর ব্লক খুলিনি। যে আমাকে এড়িয়ে গিয়ে শান্তি পায় তাকে তো শান্তিতে থাকতেই দেওয়া উচিত। ইফাত ভ্রু কুঁচকে বলল। তোমাকে কে বলল আমি শান্তিতে ছিলাম? কতবার অসুস্থ হয়েছি, পাশে কাউকে পাইনি। মনে হতো কেন পড়ে আছি এই দেশে, এক্ষুনি ছুটে যাই, কিন্তু পরিস্থিতি অনুকূলে ছিল না। সবাইকে মিস করতাম আমি, বিশেষ করে তোমাকে আর মাকে। ঋতুর খারাপ লাগলো ভীষণ। ছি, এত কিছু সহ্য করেছি ইফাত শুধু ওর কারণেই। হয়তো কষ্ট দিল মানুষটাকে, যেটা ওর প্রাপ্য নয়। ঋতু কেন এমন করলো? কি পেলো এইসব করে? উল্টো মানসিক শান্তি হারালো, কিন্তু আর সেটা হতে দেবে না। দীর্ঘশ্বাস ফেলে সে এ পর্যায়ে এসে জিজ্ঞেস। টিকিট ক্যান্সেল করে ফেলেছেন? ইফাত চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল। এখনো করিনি, করব। ঋতু তড়িঘড়ি করে বলল। করবেন না? ইফাত বিস্মিত হলো। কেন? তুমিই তো বললে। ঋতু হাসার প্রচেষ্টা করে বলল। ধুর, আমি গত রাতে টিকিট ক্যান্সেল করার কথাটা ভেবে বলিনি আপনাকে। কোর্সের মাঝপথে এসে ছেড়ে দেয় কেউ? বোকারাই এই কাজ করে। তুমি কি আবারও আমাকে দূরে ঠেলে দিতে চাইছো? সিরিয়াসলি বলছি, আমি কিন্তু আর ফিরবো না। ঋতু ভরকে গেল, নিজেকে শক্ত করলো, এরপর ভার গলায় বলতে শুরু করলো। আমার মা খুব ছোটবেলায় মারা যায়। বাবা মায়ের সংসার দেখিনি, বুঝিও না এত কিছু। বাবার ছায়াই বেড়ে ওঠা। বাবা আমাদের দু বোনের জন্য এত কিছু করেছেন, যার জন্য বাবাকে কখনো কষ্ট দিতে চাইনি। তখন আমি সত্যিই বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। বাবা যখন বলল বিয়ের জন্য কথা দিয়ে ফেলেছে, তখন বাবাকে আমি আপনাদের কাছে ছোট করতে চাইনি। আপনি আমার শিক্ষক ছিলেন এবং আমাকে সরিয়ে বাবাকে একা করে দিয়েছেন। এই ভাবনাটাই আমার মাথায় ঘুরতো। এই জন্যই আমার জেদ ছিল আপনার উপর, আর এই জেদের কারণেই আপনি নিজের অনেক কিছু হারিয়েছেন। বিশ্বাস করুন, আমি মাঝে মাঝে ভুল করে অনেক কটু কথা বলেছি, কিন্তু পরক্ষণেই অপরাধ বোধ আমাকে কুরে কুরে খেয়েছে। আপনি আমার কথার উপর ভিত্তি করে চাকরি ছেড়েছেন, দেশ ছেড়েছেন। আমি এতে ভীষণ কষ্ট পেয়েছি। আমার অপরাধ বোধ বাড়াবেন না। আপনি যাবেন, ডিগ্রি নিয়ে ফিরবেন, নিজের সাথে হেয়ালি করবেন না আমার জন্য। আমি তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি নিজের ভুল পুনরাবৃত্তি করতে চাই না, শুধরাতে চাই। বলতে বলতে ওর মাথা ঠেকলো ইফাদের উড়োতে। নিঃশব্দে কাঁদলো, গাল বেয়ে অশ্রুকণা বেয়ে পড়ল। ইফাত তার টের পেয়ে ওর মুখ তুলল, দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে কঠোর গলায় বলল। আমাদের মধ্যে মানসিকভাবে দূরত্ব অনেক বেড়ে যাবে ঋতু, তুমি আমাকে ভুলে গেলে। ঋতু ভেজা চোখ মুছে নিয়ে ইফাদের কাছে ঘেঁষল, আশ্বস্ত করা কণ্ঠে বলল। একটুও বাড়বে না। আপনাকেও ভুলবো না। কয়েকটা বছরেরই তো ব্যাপার। আমি আপনার অপেক্ষা করব। ইফাত ঋতুকে শক্ত করে জড়িয়ে ধরে রইল অনেকটা সময়। ঋতুর বুক ভেঙে কান্না বেরিয়ে আসতে চাইলেও নিজেকে শক্ত রাখলো। বাচ্চামো করল না একদম। না চাইলেও ইফাতকে যেতে দিতে হবে, আটকে রাখার নিয়ম নেই। ঋতু যখন অশ্রু লুকানোর চেষ্টায় ব্যস্ত, ইফাত তখন ম্লান গলায় বলল। আমি যে কেন হায়ার স্টাডিজের ডিসিশনটা নিয়েছিলাম, তুমি আমাকে কাছে টেনে আবার দূরে সরিয়ে দিচ্ছ। খুব নিষ্ঠুরতা করছো আমার সাথে। ইফাদের কথা শুনে ঋতুর মন আরও খারাপ হয়ে গেল, কিন্তু সেটা বুঝতে না দিয়ে কৌতুক সুরে বলল। নিষ্ঠুরতা মনে হলে তাই, কয়েক বছরেরই তো ব্যাপার। আপনি এমন একটা ভাব করছেন যেন আর কখনো দেখা হবে না আমাদের। কিন্তু এই সময়গুলো তো আর ফিরে আসবে না। ঋতু ইফাদের খারাপ লাগাটা অনুভব করার চেষ্টা করল। বছর হতে চলল ইফাত দেশ ছাড়া। এতগুলো দিন পরে মাত্র 1 মাস সে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছে।
যার মধ্যে অনেকটা সময় নষ্ট হয়েছে ওদের মান অভিমান চলাচলিতে। এখন আবারও বছর কয়েকের জন্য আলাদা হওয়া, সময় নিজ গতিতে চলছে। আসলেই এই সময়গুলো আর ফিরে আসবে না, চাইলেও না। এর জন্য ওরও কম কষ্ট হচ্ছে না। ঋতু আবেগী হয়ে ওর গালে হাত রেখে বলল, আমাকে আবার ভুলে যাবেন না তো ওখানকার সুন্দরীদের দেখে? এইটুকু বলতেই ইফাত তড়িৎ রেগে গেল। মানে সিরিয়াসলি আমাকে তোমার এমন মেন্টালিটির ছেলে মনে হয়? ঋতুর ঘোর কেটে গেল। থতমত খেলেও প্রসঙ্গ বদলের প্রয়োজন অনুভব করল সে। শীতল গলায় বলল, মজা করছিলাম, ও হয়তো রেগে যান। তুমি লজিকলেস কথাবার্তা বলছো, আমার তাতে রাগ হবে না? আশ্চর্য। ঋতু ভার গলায় বলল, আচ্ছা আর বলবো না। অপেক্ষা করবে? করব। করবে? সন্দেহ আছে? ইফাত দ্বিধান্বিত হয়ে বলল। নেই বলবো না। ঋতু ইফাতের বরাবর মুখ নামিয়ে আনল, এরপর ভ্রু কুঁচকে বলল, আচ্ছা এত সন্দেহ কি নিয়ে? পুরো তুমিটাকেই নিয়ে। এখন আমাকে যেতে বলছো, হয়তো দেখা যাবে একটু পরই মত বদলে ফেলবে। ঋতু গোমরা মুখে বলল। আর বদলাবে না, এটাই ফাইনাল ডিসিশন। ঋতুর কথা শুনে ইফাত ফুঁস করে নিঃশ্বাস ছাড়ল। বুকের ভেতর শূন্য অনুভূতি। এই মেয়েটাকে ছাড়া থাকতে ওর ভীষণ কষ্ট হবে, যতই অবহেলা করুক ঋতু। কেন যেন ওর কাছে এলেই ইফাত গলে পানি হয়ে যায়। ও শক্ত করে আগলে নিল ঋতুকে। আর মাত্র 2 দিন, এরপর চাইলেও ছুতে পারবে না মেয়েটাকে। জানালার কাজ খোলা, সেখানে দিয়েই ক্ষণক্ষণে ঠান্ডা বাতাস এসে ঘরটাকে পুরো শীতল করে দিয়েছে। ইফাতের ঘুম ভেঙে গেল। উঠতে গিয়ে টের পেল ঋতু ওর বুকের নিচে পিষ্ট হয়ে আছে। খোলা চুলগুলো মুখের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখতে কম বয়সী মেয়েদের মতো লাগছে। অবশ্য ঋতুর বয়স বেশি নয়, 19-20-এর আশেপাশে। ইফাত আনমনে হেসে ফেলল। দুজনের বয়সের তফাৎটা কি আসলেই বেশি? হলে হোক, ভাগ্যে লেখা ছিল বলেই তো হয়েছে। স্বস্তির বিষয় এটাই যে ও কোনো নাবালিকাকে বিয়ে করেনি। ইফাত ঘুম থেকে ডেকে তুলতে গিয়েও ডাকলো না ঋতুকে। ওকে ঠিকঠাক করে শুইয়ে দিয়ে বিছানা থেকে নেমে জানলাটা আটকে দিল ইফাত। বাইরে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। বাকি রাতটা বেশ ঠান্ডা লাগবে ভেবেই আলমারি থেকে পাতলা কম্বল নিয়ে ফিরে এলো সে। ঋতুকে কম্বল দিয়ে ঢেকে দিতে ও অন্য পাশে ঘুরে গুটিসুটি মেরে ঘুমে মজে গেল। ইফাত মৃদু হাসল। বাকি রাতটুকুতে আর ঘুম নামলো না চোখে। বৃষ্টির জোরালো শব্দে বিভোর হয়ে তাকিয়ে রইল ঋতুর মুখখানিতে। ভোরের দিকে ঘুম আলগা হয়ে যেতেই ঋতু চোখ টলে দেখল ইফাত ওর শিওরে বসে বাইরে তাকিয়ে বৃষ্টি দেখছে। কোলের উপর বদ্ধ ল্যাপটপ, পাশে একটা বই। ঋতু হকচকিয়ে উঠে বসার চেষ্টা করতে করতে জিজ্ঞেস করল, আপনি এভাবে বসে আছেন? ইফাত ফিরে তাকালো। উত্তরে, উঠলে কেন? ঘুমাও। আপনি পুরো রাত ঘুমাননি দেখেই বোঝা যাচ্ছে। রাত জাগতে নেই, শরীর খারাপ করবে। রাত জাগিনি। ঋতু হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেলল। ইফাত হতভম্ব, ঘাবড়ে গেল খানিকটা। কোলের ওপর থেকে ল্যাপটপ নামিয়ে রেখে বিচলিত স্বরে বলল, হঠাৎ কি হলো? ঋতু ওর বুকে ঝাঁপিয়ে পড়ল। আপনি এমন অনিয়ম করেন ওখানে, তাই না? সেজন্যই আপনার এই দশা শুকিয়ে কাঠ হয়ে ফিরেছেন। ইফাত হাসবে না কাঁদবে বুঝতে পারল না। হ্যাঁ, মাঝখানে শরীর একটু ভেঙে পড়েছিল, কিন্তু পরবর্তীতে সেটা রিকভার করে নিয়েছে। দেশে ফিরেছে সম্পূর্ণ ফিট হয়ে, মোটেও শুকিয়ে কাঠ হয়ে নয়। এই ঋতুটাও মায়ের চরিত্র ধারণ করেছে। ককে কলকাতা বুঝছে। ইফাত মৃদু ধমক দিল। এর জন্য কাদার কি আছে? আমার কান্না পাচ্ছে, কি করব? ইফাত ওর কথা শুনে হো হো করে হাসতে লাগলো। ঋতু ভরকে গেল। এভাবে হাসার মতো কিছু বলেছে নাকি? রাগ হচ্ছে ওর। ঋতু গাল ফুলিয়ে শুয়ে পড়ল আবার। ইফাত ওর ঘাড়ে থুতনি রেখে বলল, আই মিস ইউ সো মাচ জান। ইফাতের ফ্লাইট রাত 9টায়, সেজন্য ও খুব ব্যস্ত। গোছগাছ করতে করতে দুপুরের খাবারের সময় হয়ে গেল। ইফাত খেতে গেল। ঋতুকে অনেক জোর করেও নিতে পারেনি। ওর গলা দিয়ে খাবার নামবে না, তাই মাথা ব্যথা আর ঘুমের বাহানা দিয়ে ঘরেই রইল। ঋতু ঘরে শুয়ে বালিশে মুখ চেপে কাঁদছে। কান্নার দরুন ওর শরীর কাঁপছে। ঋতু প্রাণপণে নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু কান্না থামাতে পারছে না। কি করে পারবে? ইফাতকে তো ও খুব ভালোবাসে। ওকে তো যেতে দিতেই চায় না, তবুও যেতে দিতে হচ্ছে। মুখ ফুটে শুধু বলতে পারছে না দুজনের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটে গেছে।
গভীরভাবে মিশে গেছে। এখন কিভাবে থাকবে? কষ্টে ঋতুর ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। মনে হচ্ছে সে মরে যাবে। ঘন্টা খানিক পর ইফাত ঘরে ফিরে দেখল ঋতু আগের মতোই শুয়ে আছে। ঋতু ঘুমোচ্ছে ভেবে ওকে না ডেকে ফ্রেশ হতে গেল। এদিকে ঋতু ইফাতের উপস্থিতি টের পেয়ে মুখে কুলুপ এঁটে রইল। তড়িঘড়ি করে উঠে চোখ মুখ মুছল। ওড়না গায়ে চাপিয়ে শক্ত হয়ে বসে রইল। একটু পর ইফাত বেরিয়ে এলো তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে। ঋতুকে এক পলক দেখিয়ে নিয়ে এরপর জিজ্ঞেস করল, মাথা ব্যথা কমেছে? ঘুম ভালো হয়েছে? ঋতু মাথা নাড়ল, মুখে কিছু বলল না। গলা শুনলেই ইফাত বুঝে যাবে ও এতক্ষণ কেঁদেছে, তাই চুপ থাকাই শ্রেয়। এদিকে ইফাত জবাব না পেয়ে কপাল কুঁচকে ফেলল। এরপর তোয়ালেটা রেখে ঋতুর কাছে এসে বসল। ওর গালে হাত রেখে শান্ত স্বরে বলল, হয়েছে কান্না নাকি আরও বাকি আছে? ঋতু চট করে ওর দিকে তাকালো। ইফাত কি করে বুঝলো ও এতক্ষণ কেঁদেছে? ঋতুর চোখ টলমল করছে। ওকে এভাবে দেখে ইফাত নরম গলায় বলল, এভাবে কাঁদবে না, আমি কষ্ট পাবো, নিজেই যেতে বলছো। ঋতু জল মুছে নিল। ইফাতের বুকে মাথা রেখে বলল, আমাকে প্রতিদিন ফোন দিবেন আর অন্য মেয়েদের দিকে একদম তাকাবেন। এতক্ষণ যার জন্য এত কান্নাকাটি করছিলে তাকে এভাবে আঘাত করতে হাত কাঁপছে না? না, তাহলে আমিও ফোন দেব না। মেরে ফেলবো। বলে চুপ করে গেল। এরপর ইফাতের কপালে হাত দিয়ে চেক করে হতবাক। জ্বর বাঁধিয়ে ফেললেন? এই ঘটনা নতুন নয়, এর আগেও অনেকবার এমন হয়েছে। এর জন্য সবাই আড়ালে ওকে বউ পাগলা তকমা দিয়ে বসে আছে। ঋতুর কাছ থেকে দূরে চলে যাবে এমন কিছু হলেই ওর মন দুর্বল হয়ে যায়। মনের উপর চাপ পড়লে শরীরে আর কি দোষ? ইফাত থতমত খেয়ে গেল, লুকিয়ে যাবার চেষ্টা করলো। কোথায় জ্বর? সামান্য গরম হয়ে আছে, রোদ থেকে এসেছি তো। ঋতু বিছানা থেকে নেমে ওষুধ এনে ধরলো ওর সামনে। পানির গ্লাস হাতে ধরিয়ে কর্কশ স্বরে বলল, মিথ্যেটা বেশ বলতে পারেন, নিন হা করুন। ইফাত মিনমিন করতে করতে ওষুধ মুখে দিল। এরপর বলল, কাউকে বলো না, মা জানলে চিন্তা করবে। ঋতু গম্ভীর কণ্ঠে বলল, বলবো না, আপনি একটু রেস্ট নিন। ইফাত বিছানায় শুয়ে পড়ল। ঋতুকে নিয়ে ওর বুকে মাথা রেখে ঋতু চিন্তিত হয়ে বলল, এত জ্বর, আপনি কিভাবে যাবেন? চিন্তা করো না, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হুম, আমাকে মিস করবে? ঋতু কান্না ভেজা গলায় বলল। খুব। ইফাত ভারাক্রান্ত মনে ঋতুকে শক্ত করে আঁকড়ে ধরল দু হাতে। ঋতু বলল, আপনি আমার সব। ঋতু ঠিক করেছিল ইফাতের বিদায়ের সময় সে একটুও কাঁদবে না, কিন্তু শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারল না। সবার সামনে ইফাতের গলা জড়িয়ে ধরে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। বাড়ির বড়রা নিজেদের দুঃখ ভুলে কেসে উঠল, যে যার মতো সরে গিয়ে ওদেরকে স্পেস দিল। ইফাত ঋতুর এমন কাণ্ডে কষ্টের সাথে সাথে লজ্জাও পেল। এমনিতেই পেত না, কিন্তু বাবা আর চাচা থাকায় ওর লজ্জার মাত্রাটা বেশিই লাগছিল। সবাই সটকে পড়ার পর নিজের লজ্জাও বিস্ময় ভাব কেটে গেল ওর। তীব্র ব্যথার ছাপ দেখা দিল ওর চেহারায়। বিষণ্ণ গলায়, কান্না থামাও প্লিজ। অবুঝের মতন আচরণ করলে আমার একটু ভালো লাগবে না। নিজেই বলছো আমাকে যেতে, আমি তোমার জন্য যাচ্ছি। এখন তুমি যদি এইভাবে কাঁদো আমি যেতে পারবো না। ঋতুকে অনেক কষ্টে শান্ত করল ইফাত। কিছুক্ষণ সময় দিল ওকে ধাতস্থ হতে। ঋতুর কান্না পুরোপুরি থামানো গেল না, মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ইফাত ওকে সান্ত্বনার সূচক বলল, মাঝে মাঝে আসবো, সুযোগ পেলে আসবো। সত্যি তো? প্রমিস। এবার বলো। আর ঋতু কাঁদবে না বলতে গিয়ে আবারও কেঁদে ফেলল। ইফাত অসহায় বোধ করল। এখন তো ওর যেতেই ইচ্ছে করছে না। ঋতুকে এ কথা বলতেই ও কান্নারত অবস্থায় ভালোবাসি আপনাকে, খুব খুব ভালোবাসি। ইফাত ওর বলার ধরন দেখে এই কষ্টের মুহূর্তেও হেসে ফেলল। নাবিলা তোফরা ওকে ঝুঁকি দিয়ে ওদের দেখছে আর হাসে। ইফতি ওদের ধমক দিল। এভাবে হাসার জন্য ইফাত চলে গেল। ঋতু সেই রাতটা কাঁদতে কাঁদতে কাটালো। সারা রাত চিন্তায় ঘুম হলো না ওর। খুব মিস করতে শুরু করলো ইফাত।